প্রচারের মাঝে এখন একটা সাময়িক বিরতি। মীনাক্ষীদির জন্য মুড়ি তৈরি করে রেখেন স্থানীয় কেউ, এটা আমাদের নাম্বার। তার অনুরোধে সেই মুড়ি খেয়েই একটুখানি টিফিন করে আবার প্রচারে এগিয়ে চলবে মীনাক্ষীদি। দিদি, প্রথমেই আপনাকে সংবাদ প্রতিদিন.in স্বাগত। যেমনটা আমরা জানি যে আপনার দীর্ঘ বেশ কিছুদিন ধরে আপনি এলাকায় নেমে গিয়েছেন, প্রচারে মানুষের সঙ্গে জনসংযোগের কাজে এগোচ্ছেন। তো এই দীর্ঘ প্রচারে তাদের সঙ্গে কথা বলায় কি রেসপন্স পাচ্ছেন? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দেখে ওটা পশ্চিমবঙ্গের মতো উত্তরপাড়ার মানুষও খুব আতঙ্কিত, উদ্বিগ্ন এবং দিশাহীন। সরকার আসলে মানুষকে একটা হতাশা, নিরাশা, অসহায়তার মধ্যে ফেলে দিয়েছে। যেমন চাকরি বাতিল হয়ে যাচ্ছে, আরজি করের কোনো বিচার হলো না, কলেজগুলোতে সিট ফুল হচ্ছে না, রাস্তাঘাটে শুধুই টাঙানো আছে পথশ্রী, কিন্তু সমস্ত কিছু হতশ্রী। কত মানুষ একটা মানে একদম কি করবে আতঙ্কের মধ্যে আছে। সেই আতঙ্কের কথা শুনছি এবং আশার কথা শুনছি। মানুষ বলছেন এবারে মুক্তি চাই। মানুষের সঙ্গে ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে যাচ্ছেন, সামনাসামনি কথা বলছেন, এমনকি একটি নির্দিষ্ট ফোন নাম্বার আপনারা ইস্যু করছেন। সেখানেও আমরা চলতে চলতেই দেখলাম বেশ কিছু ফোনও এলো আপনাদের কাছে। তো মূল কোন সমস্যাগুলো 1, 2, 3 করে, মানে একদম প্রাইমারিলি আপনি যদি বিধায়ক হন তাহলে সেগুলো করা চাই। গোটা পশ্চিমবঙ্গকে আমরা এটাই জানি যে যখন একটি বিধায়ক বিধানসভার ভেতরে যায়, তার যেমন একদিকে দায়িত্ব থাকে তার বিধানসভা কেন্দ্রের, ঠিক সেরকমই গোটা পশ্চিমবঙ্গটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাহলে পশ্চিমবঙ্গে যদি রাস্তাঘাট, স্কুলের জন্য লড়াই করতে হয়, তাহলে নিশ্চয়ই উত্তরপাড়ার রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেমকে বাদ দিয়ে আর এখানকার স্কুলগুলোকে ঢুকতে দিয়ে নয়। যদি গোটা পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য লড়াই করতে হয়, তাহলে উত্তরপাড়াতে 9 দিনের মাথায় আমাদেরকে গিয়ে পুলিশকে বলতে হয় যে আপনি আগে তার কমপ্লেনটা নিন। তাহলে গোটা পশ্চিমবঙ্গের মেয়েদেরকে বাঁচাতে গেলে উত্তরপাড়ার মেয়েদের জন্য আওয়াজ তুলতেই হবে। ফলে তো উত্তরপাড়ার মেয়েরা আর পশ্চিমবঙ্গের মেয়েরা আলাদা না। এরকম একাধিক ইস্যু আছে, স্বাস্থ্য, শিক্ষা, কাজ, সাফাই কর্মচারীদের কাজ, মিউনিসিপ্যালিটির পরিচালনা, মানুষ যারা ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের টাকা কোথায় ব্যবহার হবে, বিধায়করা, এমপিরা, মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা, পঞ্চায়েতের মেম্বাররা তারা মানুষের সঙ্গে থাকবেন নাকি ভোটে জিতে তারা একদম মিস্টার ইন্ডিয়া হয়ে অফিসে থাকবেন এবং টাকা লুটের কারবারি হবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি তারা ছিলেন। মীনাক্ষীদি, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে গোটা উত্তরপাড়া জুড়ে আপনার যে প্রচার দেখছি আমরা, ব্যানারের একটা বড় অংশ জুড়ে আপনার সেই চেনা ছবিটাই দেখা যাচ্ছে, যেভাবে আপনি আরজি করে দৃপ্তভাবে দাঁড়িয়ে পড়েছিলেন পুলিশের সামনাসামনি। সেই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গিয়েছে। অভয়ার মা, যার হয়ে আপনারা দাঁড়িয়েছিলেন, সেই সময় বিদ্রোহ করেছিলেন, নির্বাচনী লড়াইতে আপনাদের বিপক্ষ শিবিরে দেখা দেবে আপনাদের। এই বিষয়টা কতটা চ্যালেঞ্জিং আপনাদের কাছে? চ্যালেঞ্জিং তো অবশ্যই। একটি সরকারি হসপিটালে একজন সরকারি ডাক্তার রেস্ট্রিক্টেড জোনে হয়ে গেল, মার্ডার হয়ে গেল, আর তারপরে একটার পর একটা স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে দুর্নীতি সামনে এলো। রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে আমি সারা রাত ধরে মনিটরিং করছিলাম, আর তারপরে যখন বোর্ড বসে একজন নিরাপত্তা রক্ষীকে ফোন করছে যে ভাই তুমি কেন হসপিটালের ভেতরে, তুমি তো এখানে চাকরি করো না, তখন সে বলছে আমি আপনাকে জবাব দেব না, আমাকে এখানে দিদি পাঠিয়েছে। লড়াইটা অবশ্যই চ্যালেঞ্জিং। আর রইল প্রশ্ন কে কোথায় যাবেন, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে একজন সন্তানহারা মা বাবার প্রতি প্রথম দিনও আমাদের শ্রদ্ধা ছিল, আগামী দিনেও শ্রদ্ধা থাকবে। আপনারই সহযোদ্ধা পানিহাটির প্রার্থী কলতান কাকিমা চিরকাল কাকিমা থাকবেন, বিজেপির রাজনীতি সারা জীবন আমরা অপোজ করে যাব। তো এই দুটোকে ব্যালেন্স করবেন কি করে? কোথাও কি গিয়ে সেই বিজেপির প্রার্থী এবং কাকিমা, এটা ব্যালেন্স করাটা কতটা কঠিন হবে? এবং আপনারা ওখানেই কেন আটকে থাকছেন? যে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের ইলেকশনে প্রজ্বল রেভান্না, যার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ, তার হয়ে ভোট প্রচার করলো, সেই বিজেপিকে ছেড়ে দেবো? কুলদীপ সিং সেনগার ছেড়ে দেবো? ব্রিজভূষণ সিং ছেড়ে দেবো? আর পশ্চিমবঙ্গে সিবিআইকে যে 50টা প্রশ্ন করা হয়েছিল আরজি করের অভয়ার তদন্তের জন্যে, যে ফাইলটাতে যে হলফনামাটা চেঞ্জ করে দিল, তার প্রশ্ন করব না?
এক জায়গায় আটকে থাকবেন না। পশ্চিমবঙ্গের মানুষ এগোতে চাইছে, কেউ চাইলেও পশ্চিমবঙ্গের মানুষকে এক জায়গায় আটকাতে পারবে না। এই যে এগিয়ে যাওয়া, এর পথে আপনাদের সামনে যে কতগুলো বাধা তৈরি হচ্ছে, তার মধ্যে কি অন্যতম এই ধরুন সরকারি যেগুলোকে সরকার বলছে যে জনমুখী প্রকল্প, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এইগুলো সাধারণ মানুষের সঙ্গে সরকার যেভাবে কানেক্ট করছে, তার পাল্টা আপনারা কিভাবে এই এটাকে কমব্যাট করছেন কিভাবে? এ বাধা আমাদের নয়। সংবাদ প্রতিদিন আমাদের সঙ্গে একটা সারাদিনের প্রচারে থাকুন, আমাদের পাড়া বৈঠকগুলোতে আসুন, মানুষ বলে দেবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের খারাপ দিকগুলো এবং কেন্দ্র সরকার যা বিজেপি পরিচালনা করছে তার খারাপ দিকগুলো। এ বাধা আমাদের নয়। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের কাজ, মেয়েদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং সরকারি ঋণের পরিবর্তে মাইক্রোফিন্যান্সের জালে মেয়েদেরকে হাঁসফাঁস করিয়ে দেওয়ার যে বাধা পশ্চিমবঙ্গের বুকে আজকে এরা দুজন মিলে তৈরি করেছে, সেই বাধা উড়িয়ে দেবার জন্য পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে গেছে। আপনি এবং আপনাদের বক্তব্যে বারে বারে উঠে আসে রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে বিজেপির বিরোধিতা করবার কথা, অথচ আমরা যখন তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে গিয়েছিলাম, তিনি বলছেন যে উত্তরপাড়ার ঘটনা প্রমাণ করে দেয় আপনাদের সঙ্গে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেই কারণেই বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করছে না, যাতে কিনা আপনি প্রচার করার অনেক স্কোপ পেয়ে যান, আপনাদের আন্ডার টেবিল অ্যাডজাস্টমেন্ট আছে। আমি তো বলতে পারবো না, কারণ বিজেপির সঙ্গে তো আমার কোনো কথা হয়নি। তাহলে ওনার সাথে বিজেপির নিশ্চয়ই কথা হয়েছে, তাই উনি এত বড় কথাটা বলতে পারলেন। এবারে কার সঙ্গে কার পীড়িতের সম্পর্ক আমার জানা নেই। আপনাকে তিনি পরিযায়ী প্রার্থী বলছেন আপনাদেরকে বারবার ঘুরে ঘুরে নতুন কেন্দ্র বাছতে হয়, এখন থেকেই পরবর্তী কেন্দ্র খোঁজার কথা বলছেন। তার বাবা তো এই পরামর্শ আগেই দিয়েছেন আপনাকে, এবং উনি বলছেন যে আপনি যে ভিজিটিং কার্ড তৈরি করেছেন সেই 4 তারিখের পর এই এলাকায় শুধু সেই ভিজিটিং কার্ডটাই থাকবে, ওনাকে সব সময় পাওয়া যাবে। 4 তারিখের পর ভিজিটিং কার্ডও থাকবে, সিপিআইএমও থাকবে, উত্তরপাড়ার মানুষও থাকবে, তাদের সমস্যার সমাধানও থাকবে। আমরা উত্তরপাড়ার কথা বলছি। উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল, মাকলা সেবা সদন, পীতাম্বর, মহামায়া যেটাকে প্রাইভেট করে দিচ্ছে, মেটার্নিটি হসপিটাল, আমরা এগুলোর কথা বলছি। আমরা সাবওয়েগুলোর কথা বলছি। আমরা ভদ্রকালী স্কুলে এবছর 26টা বাচ্চা মাধ্যমিক দিয়েছে, আমরা তার কথা বলছি। ওটা উত্তরপাড়ার চারিদিকে গার্বেজ সেন্টার পরিণত হয়েছে, আমরা তার কথা বলছি। যারা আমাদেরকে এইসব পরামর্শ দিয়েছেন, আমরা তো আমাদের ফোন নাম্বার বিলি করে মানুষের কাছে পরামর্শ সমালোচনা চাইছি। আমরা পরামর্শ গ্রহণ করব, নিশ্চিত করব, যেটা আমাদেরকে শুধরানোর জন্য কাজে লাগবে। যে পরামর্শে উত্তরপাড়ার কোনো কথা নেই, সেই পরামর্শকে আমরা ইগনোর করছি। আপনার প্রচার চলাকালীন একটি জিনিস আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে আপনার দেওয়া যে ফোন নাম্বার, এইটা যে শুধুই প্রচার এবং বিপণন নয়, তার সাক্ষী আমরা থাকলাম। আপনার প্রচার চলাকালীনই ফোন এলো, আপনি অ্যাটেন্ড করলেন। এত ব্যস্ততার মাঝে এটাকে কিভাবে ব্যালেন্স করছেন? সিপিআইএম পার্টি দায়িত্ব নিতে শেখায়। 34টা বছর ক্ষমতা দখল করেনি, মানুষ দায়িত্ব দিয়েছিল। সিপিআইএম পার্টি বাকি বাম দলগুলোকে নিয়ে সেই দায়িত্ব পালন করেছে। চাষে, ইন্ডাস্ট্রিতে, শিক্ষায়, মানোন্নয়নে, সংস্কৃতিতে পশ্চিমবঙ্গকে একটা গ্রাফকে তুলেছিল। ফলে দায়িত্ব নিতে শেখাই। আর আমরা যারা ইয়াঙ্গাররা আছি, আমরা দায়িত্ব নিতে প্রস্তুত। আপনিও যেমন দায়িত্ব নিচ্ছেন, আমরাও দায়িত্ব নিচ্ছি মানুষের কাছে। আজকে আমাদের এটাই সবথেকে বড় কাজ, যে হতাশা কাটিয়ে সামনের দিকে এগোন, আর সেখানে দায়িত্ব নিতে হয়, আমরা দায়িত্ব নেব। আপনার কথায় 34 বছরের কথা এলো। 34 বছর, 7বার মন্ত্রিসভা গঠন করা শুনতে খারাপ লাগলেও বাস্তব বলছে যে গত কয়েক বছর ধরে কয়েকটি নির্বাচনে আপনারা শূন্য। সমাজ মাধ্যম থেকে শুরু করে প্রচার যেখানেই আপনারা যাচ্ছেন, এই খোঁচা আপনাদের পিছু ছাড়ছে না। তো এই যে শূন্যতা, এটাকে পিছনে রেখে কিভাবে নতুন করে শুরু করছেন, মানুষকে কি বলছেন, এবং মানুষই বা শূন্যের প্রতি আস্থা রাখবে কেন? মানুষ তো শূন্যের প্রতি আস্থা রাখছেন। 100 দিনের কাজের জন্য না তো তৃণমূল লড়লো, না তো বিজেপি। লাল ঝান্ডার নেতৃত্বে হাজার হাজার মহিলারা, হাজার হাজার গ্রামের মানুষ তারা লড়লো। আর এটা আপনারা শূন্য কেন বলছেন? আমি আসানসোল কর্পোরেশনের ভোটার। একটি সিটে টাই হয়েছিল, টসে
বামপন্থী কাউন্সিলর যিনি জিততে পারতেন তিনি হারলেন। আপনারা এটাকে শূন্য বলতে পারেন, আমরা এটা মানুষের আস্থা বলি এবং মানুষের কাজ করার উদ্যম বলি। বাকি রইল খোঁচা, সংবাদ মাধ্যমের কাজই তাই। না শুধু সংবাদ মাধ্যম কেন, সমাজ মাধ্যম থেকে শুরু করে আপনাদের বিরোধী শিবির প্রত্যেকেই এই খোঁচা দিচ্ছে। যাই হোক, আচ্ছা এই খোঁচাটা যদি একটু উত্তরপাড়ার ড্রেনেজ সিস্টেম নিয়ে দিতেন ভালো হতো না? স্টেট জেনারেল হসপিটালের ওপিডিটা গার্বেজ সেন্টারে পরিণত হয়ে আছে, এই খোঁচাটা একটু ওখানে দিলে পরিষ্কার হতো না? সাফাই কর্মীরা 315 টাকা বেতনে কাজ করছে 26 দিন, যদি 25 দিন হয়ে যায় তাহলে ধপ করে 315 থেকে 250 হয়ে যায়। খোঁচা দিন না একটু, দেখুন না, এমনি পাল্টে যাবে। যাক আপনি তৃণমূল কংগ্রেস রিজেক্ট লিস্টে আছে, বিজেপির সামনে বড় দরজা বন্ধ করা আছে, থাকবে না। গ্যাসের দাম বাড়িয়েছে বিজেপি, যুদ্ধ চলছে, মাথা তুলে কথা বলার সাহস নেই, বাইরের দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে। এখন বলছে গ্যাসের সিলিন্ডারে 14 কিলো থাকবে না, 10 কিলো থাকবে। কেন? 60 টাকা গ্যাসের দাম বাড়ালো। বিজেপির পার্টিটা বলেছিল 15 লাখ টাকা আসবে, নেই। এসআইআর করেছে, আননেসেসারি, অসাংবিধানিক। পশ্চিমবঙ্গে হাইকোর্ট বলেছে এসআইআরের প্রয়োজনীয়তা বলুন, বলতে পারেনি, আবার ছুটেছে তার উপরের কোর্টে। পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর থেকে এখানে শুধুমাত্র দাঙ্গার পরিবেশ বেড়েছে। দিন না খোঁচা, সবাই নিশ্চয়ই মিলে আপনাদের লড়ি। থেকে যে পরামর্শ পেলাম সেইভাবে আমরাও চেষ্টা করবো সেই ইস্যুগুলোকে তুলতে। তবে আরেকটা যেটা আপনার কথার রেশ ধরেই টানতে চাইব, এসআইআর। এই এসআইআর নিয়ে আপনারা প্রথম দিন থেকে আপনাদের বক্তব্য রেখে এসছেন। কদিন আগেও সিইও অফিসের সামনে যেরকমভাবে সারা রাত বসে থেকে, ধর্নায় বসে থেকে আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন। আপনাদের একটা বক্তব্য ছিল যে একজন যোগ্য ভোটারকে বাদ রেখেও ইলেকশন প্রসেসে যাওয়া যাবে না, অথচ আমরা যেটা দেখতে পাচ্ছি ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল। সম্প্রতি আমরা বলেছিলাম ইলেকশন প্রসেসে বৈধ ভোটারকে ভোট দেওয়ার থেকে আপনারা তাদেরকে বিচারাধীন রাখতে পারবেন না। আজকে আমি একটি কোনো নিউজ পোর্টালে দেখলাম যে ক্যান্ডিডেট হতে গেলে যদি অ্যাডজুডিকেশন থাকে তারা ক্যান্ডিডেট হতে পারবেন, তাহলে ভোটাররাও ভোট দিতে পারবেন। এখানে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আমার সঙ্গে আপনাদের এই সতীর্থ আইনজীবী সায়নেরও কথা হয়েছে, সেও এই প্রসেসটা নিয়ে আপত্তি তুলেছে, সাংবিধানিক বিষয়গুলোকে তুলে ধরেছিল। আপনারা যে কথাটা বলেছেন, যেহেতু আপনার সঙ্গে আমি অন্য অ্যাঙ্গেলটা যাব, আপনি মেঠো রাজনীতির লোক, লড়াই আন্দোলনের লোক, আপনি এখনও যে সাপ্লিমেন্টারি লিস্ট ঘোষিত হয়েছে তাতেও প্রচুর লোকের নাম এখনও বাকি আছে। সবথেকে বড় কথা, মোট সংখ্যাটা কিন্তু এখনও কমিশন জানাতে পারেনি। তো আপনাদের যে বক্তব্য ছিল, যে দাবি ছিল, সেটা যদি আলটিমেটলি ফ্রুটফুল না হয়, তাহলে নির্বাচন ছাড়া এই এসআইআর প্রক্রিয়া নিয়ে কি অন্য আন্দোলনেও যেতে দেখতে পারি আমরা আপনাদের? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আন্দোলনের রাস্তা তো বন্ধ নাই। এবং সিপিআইএমের প্রথম দিন কথা ছিল কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। কেন? কারণ বৈধ ভোটাররা ভোট দেবে। আর বিজেপি আগাম ঘোষণা করে দিল যে এসআইআর হবে, এত লোকের নাম বাদ যাবে। কেন না? এত আছে রোহিঙ্গা, এত আছে বাংলাদেশি, এত আছে অনুপ্রবেশকারী। এতই যদি স্ট্রং ইনফরমেশন থাকে তাহলে এসআইআরকে আপনারা কেন বলে দিলেন না যে আপনি আমি দুজনেই রোহিঙ্গা? তাহলে এই যে হাজার হাজার মানুষকে রাস্তায় লাইনে দাঁড় করিয়ে কোড এফিডেভিট করিয়ে তারপরে বলছে কোর্টে কাজ নাই, কম্ম নাই, খাবো না, রোজগার করব না, কোর্টে দাঁড়িয়ে থাকবো, এইসবই তো করলো। আর সিপিআইএম প্রথম থেকে বলেছিল কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আজও বলছি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আর তৃণমূল, ওদের ভোটার নিয়ে চিন্তা নেই, শুধু ভোটার লিস্ট নিয়ে চিন্তা। ভোটার লিস্টের নাম থাকুক, বাকিটা ওরা ব্যবস্থা করে নেবে, ভোট দিতে হবে না, শুধু ভোটার লিস্টের নাম থাকুক। তাতে যদি কেউ মরেও গেছে নাম থাকুক, তাদের যদি কারো নামের প্রয়োজন নেই তবু আছে তাও নাম থাকুক, কিন্তু নাম থাকুক, জাবদা জাবদা ভোটার লিস্ট থাকুক। আর আমরা বলছি বৈধ ভোটাররা থাকুক, পার্থক্য আছে। এটাকে আর বেশি দীর্ঘায়িত করব না। একটা আপনাদের সব মোটামুটি কম বেশি সব বাম প্রার্থীদের এবারের প্রচারে একটা অন্য ধরনের ছবি দেখা যাচ্ছে। আপনারা মন্দির মসজিদ সহ বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছেন।
আপনারই যদি উদাহরণ দিই, আপনাকে আমরা ঈদের দিন ঈদ উৎসবে সামিল হতে দেখেছি, আবার সম্প্রতি যজ্ঞে আহুতি দিতে দেখেছি। হঠাৎ বামপন্থীদের এই বদলটা কেন? আপনারা কি ধর্মের দিক থেকে নিজেদের স্টান্স বদল করছেন? সুভাষ চক্রবর্তীর যে বিতর্ক হয়েছিল সেটাকে পিছনে ঠেলে এগিয়ে যেতে চাইছেন, নাকি গোটাটাই নির্বাচনী চমক? তৃণমূল এবং বিজেপি পশ্চিমবঙ্গে এমন একটি আবহাওয়া এবং বিজেপি গোটা ভারতবর্ষে ধর্ম সম্পর্কে যে একটি আতঙ্কের আবহাওয়া তৈরি করেছে, যে ধর্ম বিশ্বাসী মানেই সে বিপজ্জনক। তৃণমূল হলে এই, মুসলিম হলে হিন্দু, হিন্দু হলে মুসলিম। আর আমরা ছোট থেকে দেখেছি যে এই সমস্ত অনুষ্ঠানগুলো ছিল সামাজিক অনুষ্ঠান। মানুষ হেসে খেলে ঈদ উৎসব, ছট, দুর্গাপূজা, 25শে ডিসেম্বর মিলে মিশে কাজ করেছে। তখন কেউ ভাবেনি যে এটার সঙ্গে কোন আধ্যাত্ম বা কোনো কিছুর যোগ আছে কিনা। হঠাৎ করে পশ্চিমবঙ্গের মাটিতে, এই উত্তরপাড়াতে, নবজাগরণের মাটিতে স্টেট জেনারেল হসপিটাল, সাফাই কর্মীদের চাকরি, রাস্তাঘাট পরিষ্কার, 15 মিনিট জল হলে হাঁটু অবধি ডুবে যায়, কাঁঠালবাগান, তেঁতুলতলার সাবওয়েগুলো, গলাপোলগুলো আজকে একদম সব ধপ হয়ে যাচ্ছে। সব ছেড়ে দিয়ে বামপন্থীরা ধর্ম করছে নাকি ধর্মের রাজনীতি করছে, সেই নিয়ে উঠে পড়ে লেগেছেন। ধর্মের নিয়ে রাজনীতি করতে আমরা দেব না, কিন্তু ধর্মকে যারা মানুষের কাছে একটি বিপদ এবং আতঙ্ক হিসাবে রাখতে চাইছে সেটাও তা রাখতে দেব না। মানুষ যারা ধর্ম বিশ্বাসী, ভারতের সংবিধানে আছে, তারা ধর্মকে বিশ্বাস করবেন। আমরা ধর্মের যে প্রকোপ, যে প্রকোপে মানুষকে সাম্প্রদায়িক করে দিচ্ছে, সেখান থেকে আমরা তাদেরকে বের করব। আমাদের পার্টি স্ট্যান্ডও তাই। একেবারে শেষ দুটি প্রশ্ন। এবারে বিধানসভায় বাম প্রতিনিধি থাকছে? অবশ্যই। কটি আসন জিতবেন বলে আপনাদের বিশ্বাস? বাবা, আমি তো অ্যাস্ট্রোলজার নই গো, তবে জান কবুল লড়াই হবে। আর এই লড়াই এবারে শুধুমাত্র লাল ঝান্ডার কর্মীরা লড়বে না, এই লড়াই গণ উদ্যোগে হবে এবং উত্তরপাড়া সমেত গোটা পশ্চিমবঙ্গে আমরা তার আভাস পাচ্ছি। ধন্যবাদ মীনাক্ষীদি আমাদের সঙ্গে কথা বলার জন্য। গত কয়েকটি সাক্ষাৎকারে বারে বারে বিভিন্ন বামপন্থী প্রার্থীদের সঙ্গে কথা বলাতে যে বিষয়টি আমরা সামনে এসছে, আমাদের মীনাক্ষীদির ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হলো না। তা প্রত্যেকেই যেমন বলছেন এবারের বিধানসভায় বাম প্রতিনিধি থাকবে, তেমনই কেউ বলছেন আমি গণক ঠাকুর নই, কেউ বলছেন আমি জ্যোতিষী নই, তাই আমি ভবিষ্যৎবাণী করব না। তবে একটা বিষয়ে তারা বিশ্বাসী, একটা বিষয়ে তারা প্রত্যয়ী, এবারের বিধানসভা বাম শূন্য বিধানসভা হবে না। একই সঙ্গে মীনাক্ষীদি যেটা বললেন, ধর্মের রাজনীতি তারা করেন না, ধর্ম নিয়ে রাজনীতি তারা করতে দেবেন না। যাই হোক, কি হলে কি হয়, কার কথার কি উত্তর বেরোয়, এই সব কিছুরই সব প্রশ্নের উত্তর পাবো আমরা 4 মে। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন। ক্যামেরায় সুমনের সঙ্গে আমি সোমনাথ, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।